আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতেছে এবং এজন্য স্টুডিওতে আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য নির্বাহী কমিটি বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। হুমায়রা নূর, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, যেটি আজকে দিনভর বেশ আলোচনায় ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। এই প্রথম কোনো ব্যবসায়ী দায়িত্ব পেলেন দেশের ব্যাংক খাতের, কেমন হলো নিয়োগ? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি বললেন উনার পরিচয় ব্যবসায়ী। উনি শুধু ব্যবসায়ী না, উনি একজন ঋণ খেলাপি ছিলেন। তারপরে উনি বিশেষ পারমিশনের সাহায্যে 2% দেওয়ার যে নিয়মটা, সেটা দিয়ে লোন রিস্কেডিউল করেছেন। লোন রিস্কেডিউল করার পরে আর ওনাকে ঋণ খেলাপি বলার সুযোগ নেই আইনগতভাবে। হ্যাঁ, আইনগতভাবে ঋণ খেলাপি বলার সুযোগ নেই। কিন্তু আমার কাছে যেই জিনিসটা দুঃখ লাগছে, আমার মনে হচ্ছে আমি যে জনাব প্রধানমন্ত্রীকে বলি যে আমাকেও কিছু কোটি কোটি টাকা লোন দেন, আমিও একটু ডিফল্ট করি, তাহলে হয়তো আপনার পছন্দের মানুষের তালিকায় উঠতে পারবো। কারণ আমি দেখছি যে উনি যখন নমিনেশন দিয়েছিলেন তখনও সিংহভাগ লোক, প্রায় 40-45 জন মানুষ ঋণ খেলাপি ছিলেন। এবং ওনারা তখন বলেছেন যে এই ঋণ খেলাপি যারা, তারা এই দীর্ঘদিন শেখ হাসিনার আমলে ঠিকমতো ব্যবসা করতে পারে নাই, তাই তাদের ঋণের পরিমাণ এরকম ভয়াবহ ঋণগ্রস্ত তারা। এখন বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় আজকে যে মব ক্রিয়েট করা হইলো, সেইটা নিয়ে সমস্ত মিডিয়া কিন্তু সেইটার যে বয়ানটা, এটা যদি আজকে এই গভর্নমেন্টের আন্ডারে না হয়, জাস্ট 15 দিন আগে যদি হতো এই ঘটনাটা, তাহলে বলতেন যে কি এই যে মব হয়েছে, এবং মব খুঁজে দেখেনি যে এনসিপি করেছে, মব করে তাকে নামানোর জন্য চেষ্টা করেছে, সব দোষ এনসিপির। কিন্তু এই ঘটনাটা একই ঘটনা আজকে হলো, এটা কিন্তু কেউ মব বলছে না, বলছে বিরোধিতার মুখে। কেন? এটা কি আইনগতভাবে উনাকে যে অপদস্থ করে আজকে উনাকে অফিস থেকে বের করে দেওয়া হলো, যিনি প্রাক্তন গভর্নর ছিলেন, এটা কি ঠিক হয়েছে? এটা করতে পারে? ওখানে যারা কর্মরত আছেন তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার? সেটা আমার প্রশ্ন। আমার দ্বিতীয় কষ্টের জায়গাটা হচ্ছে যে যদি এটা ওনাদের পার্ট অফ দ্য প্ল্যানই হয়, যেটা দৃশ্যত মনেই হচ্ছে যে ধরেন একজনকে এইভাবে নামিয়ে দিলাম আর আরেকজনকে যাকে বসালাম, তার যোগ্যতা নিয়ে তো আমার অনেক প্রশ্ন আছে। এবং এটা খুবই খুবই একটা কোয়েশ্চেনেবল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যার ব্যাংকিং সেক্টরে কোনো দক্ষতা নাই, যার ব্যাংকিং সেক্টরে কোনো নলেজ আছে কিনা আমি জানি না। ঋণ নেওয়াটাই যে নলেজ হইতে পারে, এইটা আমার জন্য একটা নতুন নলেজ। তো আমি যতটুকু আমার এই স্বল্প পরিসর জীবনে আমি এই 12-13 বছর ধরে ব্যাংকিং সেক্টরে যতটুকু আইনি কাজ করেছি, আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে কাজটুকু, এটা খুবই সেন্সিটিভ কাজ। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে কঠিন অবস্থা আমরা পার করছি অর্থনৈতিকভাবে, এইটার হাল ধরার জন্য একটা অত্যন্ত যোগ্য ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া জরুরি ছিল। কিন্তু এই নিয়োগটা বাংলাদেশের মানুষের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনবে না। অর্থমন্ত্রী বলেছেন যে এটি স্বাভাবিক, নতুন সরকার আসলে এরকম পরিবর্তন হতেই পারে, এরকম আরো হওয়ার সম্ভাবনা আছে এরকম। আচ্ছা, ধরেন নতুন সরকার আসলে তো সব জায়গায় দলীয় নিয়োগ হবে, এটা আমরা ধরেই নিলাম, কথার কথা, এইটা আমরা এক্সপেক্টও করেছি। কিন্তু সকালবেলা তো দেখলাম যে কি চুপ্পু সাহেব কদিন আগে দেখলাম জনাব তারেক রহমানের অনেক অনেক ভালো ভালো কথা বলছে ওনার ব্যাপারে। যে চুপ্পু সাহেব কদিন আগেই বলেছেন যে জনাব তারেক রহমানের ব্যাপারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন, এবং সেই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভাসছে। বলেনি ভাই, বলেন তো? কিন্তু সেই চুপ্পু সাহেব আজকে ওনাদের সাথে যেই, হতে পারে এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী উনি সেই প্রোগ্রামে উনি যেভাবে গিয়েছেন, এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী হতে পারে। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কষ্ট হচ্ছে যে ওনার কিন্তু আজকে বিচারের আওতায় থাকার কথা। এই চুপ্পু সাহেবের কিন্তু আমরা অপসারণ চেয়েছিলাম, কিন্তু বিএনপির ভেটো দেওয়ার কারণে এবং বিএনপির পরামর্শেই আমরা ওনাদেরকে ওই অবস্থান থেকে সরাতে পারি না। আজকে বিএনপি যদি
ওনারা তো সব জায়গায় দলীয় নিয়োগ দিবে, তাহলে রাষ্ট্রপতি নিয়োগটাও নিজের দলীয় যোগ্য লোককে দিক, আমার আপত্তি নাই তাতে। আমি সত্যিই বলছি, আমি অকপটে বলছি। কিন্তু চুপ্পুর হাত ধরে জনাব তারেক রহমান ঘুরবে, এই দৃশ্য দেখা যায় না ভাই। আর অন্যান্য জায়গায় নিয়োগ বলছেন, ধরেন 6 জন প্রশাসক যে নিয়োগ দিলেন, তার মধ্যে 2 জনকে জনগণের ম্যান্ডেট 2 জন পায় নাই, আমরা আসছি সেই প্রসঙ্গে আসছি। বাকি 4 জন প্রাইস পোস্টিং, অ্যাবসলিউট প্রাইস পোস্টিং। এখন কাকে কোথায় আপনি দলীয় নিয়োগ দিবেন? যাকে গভর্নর হিসেবে নিয়োগ দিলেন উনি তো নির্বাচনী কাজ করেছে বিএনপির। তো ধরেন আপনি দলীয় নিয়োগই দিলেন, এটা আমরা ধরেই নিলাম যে সব জায়গায় আপনার দলের লোকেদেরই সুবিধা হবে। সেই জায়গায় আবার ফ্যামিলি কার্ড নিয়ে কথা বললে আপনারা বলবেন না আমরা এগুলো বলছি কেন, এগুলো ভালো কথা বলছি না, আমরা খারাপভাবে সরকারকে অসহযোগিতামূলক আচরণ করছি, আমরা সরকারের ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করছি, আমরা প্রথমেই সরকারের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু বাস্তবতা তো এইটাই যে সব জায়গায় এইভাবে দলীয়করণ হচ্ছে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণগুলো এইটাই। আপনি এই জায়গায় দলীয় লোকই বলা দিতেন হচ্ছে যে দলের লোকজন সেখানে ইনক্লুড থাকবে না, সেখানে শুধু প্রশাসনের লোকজন না তালিকা না, করবে। এটাই ভেরি ভেরি এভিডেন্ট যে এভরি সিঙ্গেল কর্নারে আপনি এইটাই খুঁজে দেখেন দলীয় লোকই নিয়োগ হচ্ছে। এটা ধরেন স্বাভাবিকভাবে ওনারা আমাদের মেনে নিতে বলছেন, আমরা ধরেন মেনেই নিলাম। শেখ হাসিনা সরকারের সময় আমরা 17 বছরের জুলুম মেনে নিয়েছি না, সহ্য করেছি না। ধরেন একজন নির্বাচিত সরকারের কাছে মানুষ যেটা আশা করেন, যেটা পরিবর্তন আশা করে, যেটা শেখ হাসিনা যা করেছে সেটা যেটা উনি করবেন না বলে আমরা আশা করি, সেটাও হয়তো উনি করতে পারবেন না, কিন্তু অন্তত যোগ্য লোককে দিক। বিএনপির তো অনেক যোগ্য লোক আছে। জি, আপনার কাছে আবারও আসছি। জনাব শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিক্ষোভের মুখে স্থান ত্যাগ করলেন সাবেক গভর্নর আহসান এস মনসুর, যদিও হুমায়ুন বলছেন মবের মুখে, এবং উনি বের হয়ে যাওয়ার পর গভর্নর উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্যরা, এবং যাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন। এটা কি আসলে হওয়ার কথা ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। এক কথায় বলবো, বিএনপি যে বার্তাটা দিতে যাচ্ছে, বিএনপির প্রধান এবং প্রধানমন্ত্রী, তার সাথে আজকের বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে এটা মানানসই না। আমরা গত 1.5 বছর ধরে যে মবের ধারাবাহিকতা দেখছিলাম, আমরা ভেবেছিলাম এটি শেষ হয়ে যাবে। ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে এই যে মবের দৌরাত্ম্যটা কমে আসছে, কিন্তু কোথাও কোথাও আবার মাঝে মধ্যে এক ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে। গত 1.5 বছরে মানুষের মধ্যে এক ধরনের ভয় ছিল, ভীতি ছিল। আবার যারা এই মবে অভ্যস্ত তারা এক ধরনের সাহস পেয়েছে। সেই সাহসটা এখন পর্যন্ত তাদের আছে এই কারণে যে এই মবের সাথে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগটা এখনও শুরু হয়নি, এবং এই শুরু না হওয়াটাই তাদেরকে উদ্বুদ্ধ করছে, সাহসী করছে যে এখানে মব করার কারণে অনেকেই অনেক সময় যেহেতু নিষ্কৃতি পেয়েছে, সুতরাং আজকেও মবের হাত থেকে আমাদেরকে কেউ কিছু বলবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগের ক্ষেত্রে আমি এটি বললাম, আমার কাছে তার থেকে আরও শঙ্কাজনক মনে হয়েছে যে এটি ভবিষ্যতে আরও ঘটতে পারে। অর্থমন্ত্রী যেটি বলেছেন, আমরা তাদের পক্ষ থেকে যে আশ্বাস এবং প্রতিশ্রুতিগুলো পাচ্ছি এবং কোনো কোনো প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু হয়েছে, তার সঙ্গে এটি যায় না। বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে আপা বললেন, এই বিষয়ে আমার 2-3টি কথা আছে। এক হচ্ছে, বাংলাদেশের নতুন নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, শেখ হাসিনা চলে গেলেন আগস্টের 5 তারিখে। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। তিনি নিয়োগ পেয়েছিলেন 5ই আগস্টের পর। তিনি কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন? তিনি কি বিএনপি করতেন? তিনি কি বাম রাজনীতি করতেন? না, তার সাথে জামাতের রাজনীতির একটা সম্পর্ক এবং সংযোগ ছিল তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন থেকে। আমি শেষ করার পরে আপনি আমাকে কিন্তু বিরক্ত স্বীকার করবেন। করতেন না যে দলীয় নিয়োগগুলো হয়েছে। আজকে কিন্তু প্রসঙ্গবশত কথাটা উঠে আসলো। জামাতের তার কোনো পদ পদবি ছিল বলে আমরা পাইনি। আপনি পদ পদবি না থাকলেও আপনি যে এজাজ সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন সিটি কর্পোরেশনের, আমরা কি ভেবেছিলাম যে একজন সৎ মানুষকে দায়িত্ব দিয়েছেন, তিনি পরিবেশের ব্যাপারে অনেক কিছুর ব্যাপারে তার একটা অভিজ্ঞতা আছে। এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাকে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি খুঁজে এনে
একজন সুশীলকে, একজন নির্দলীয় মানুষকে, নিরপেক্ষ মানুষকে দায়িত্ব দিলেন। আমি ওই জায়গাটা আসছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে উপাচার্যদের নিয়োগ দেওয়া হলো, কোথাও জামাত, কোথাও বিএনপি। তাহলে নির্বাচনের আগে, গণঅভ্যুত্থানের পরে এই যে নিয়োগগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, সেটি কি সঠিক ছিল? তখন তো জামাতও পাওয়ারে আসেনি, বিএনপিও পাওয়ারে আসেনি। তখন তো বিএনপির পরামর্শ তার অর্থ অনেককে নিয়োগ হচ্ছে, দেওয়া হয়েছে। তার অর্থ হলো যে এই যে ভাগাভাগিটা 5ই আগস্টের পরেই শুরু হয়েছিল এবং সেটা অনৈতিকভাবে, কারণ গণঅভ্যুত্থানের একমাত্র শক্তি জামাত এবং বিএনপি ছিল না, আরও অনেকেই ছিল। কিন্তু আমরা সেই প্রশ্নটা তখন তুলিনি। এখন যখন বিএনপি আমলাদেরকে সরিয়ে সিটি কর্পোরেশনগুলো বিভিন্ন জায়গায় তার অনুগতদেরকে নিয়োগ দিচ্ছে, তখন প্রশ্নটা উঠছে, একটা নির্বাচিত সরকার কাকে কোথায় নিয়োগ দিবে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে এটা বলার, আমি আমার আকাঙ্ক্ষার কথা বলতে পারি, কিন্তু আমার এই আকাঙ্ক্ষা শতভাগ বাস্তবায়িত হবে এটা সম্ভবত সঠিক না। কারণ একটা রাজনৈতিক সরকারকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য অনেকগুলো কৌশল এবং নীতি অনুসরণ করতে হয়। এখন আমি যদি এই যে এজাজের মতন লোকজনকে নিয়ে এসে এখানে বসাই, তাহলে তার যে রাজনৈতিক কর্মসূচি সেটি বাধাগ্রস্ত হতে পারে। এখন আপনি এই জায়গাগুলোতে কাদেরকে নিয়োগ দিবেন? আমাদের নির্বাচনের মধ্য দিয়ে যদি স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত করা যেত সেটি ভালো হতো, কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করলাম, কেন করলাম? কারণ তারপরে রোজা, তারপরে ঈদ, তারপরে বর্ষাকাল, এই আলোচনাগুলো বিবেচনাগুলো নিয়ে এসেই কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনটা হয়েছিল। তাহলে আমি যদি 12ই নির্বাচনের 7 দিন পরে আমি যদি বলি যে না, সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বসানো উচিত ছিল, এখন যে কোনো নির্বাচন সম্ভব নয়, 12 তারিখের পরে রোজা শুরু হয়ে গেছে, এটা তো আমি বলেই আমি জাতীয় নির্বাচনটা করলাম। তার মানে হচ্ছে যে আমি এখন যখন এই প্রশ্নটা তুলছি, তখন এটিকে নিয়ে আমি একটা বিতর্ক তৈরি করতে চাই বলে এটি তুলছি। কারণ আমি 12 তারিখের পরে নির্বাচন করা যাবে না এটি কিন্তু বলেছি। এখন আমার যেটা করণীয়, অনন্তকাল যেন এই যে প্রতিনিধি যারা বসেছেন তারা এখানে বসে না থাকেন। দ্বিতীয়ত, তাদের কাজগুলো যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়। আমরা এর আগে সিটি কর্পোরেশনগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন, আমি এজাজের কথা বললাম, আমরা আগের যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টার সম্পর্কে প্রচুর বিতর্কের কথা আমরা শুনেছি। এই ধরনের বিতর্ক যাতে তৈরি না হয় এটি আমরা চাইব, এবং স্বল্প সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে স্থানীয় সরকার ফিরে আসুক, এটাও আমরা চাইব। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। যেহেতু ভাইয়া বলবেন তার আগে আমি একটা লাইনে না বললেই না। আমরা যেটা গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক অর্ডারটা পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে করার একটা চেষ্টা ছিল ইন্টারিম গভর্নমেন্টের, এবং কিছু কিছু স্পেসিফিক ব্যবসায়িক গোষ্ঠী যাদের পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টা করছিলেন, যিনি এই মুহূর্তে প্রাক্তন হয়ে গিয়েছেন গভর্নর, তার সেই প্রচেষ্টাটা রুখে দেওয়ার জন্যই এই মব সৃষ্টি করা হয়েছে, এটা অভিযোগ আছে। জি, এটি নিয়ে আমি একটু আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ একটু আপনার কাছে জানতে চাই। এমনিতেই ব্যবসায়ীরা, বিশেষ করে আগের সরকার আমলে বেশ কয়েকটি ব্যাংক গিলে ফেলেছেই বলা যায়, আসলে অন্তর্বর্তী সরকার সেটিকে মার্জ করেছে। আজকে সরে যাওয়ার আগে, যেটি হুমায়ুনুর বলেছিলেন তার প্রায় কাছাকাছি, সরে যাওয়ার আগে গভর্নর আহসান এস মনসুর বলেছেন, বা ব্যাংক একীভূত করা ও দুর্বল ব্যাংক পুনরুদ্ধার করার চেষ্টার বিরুদ্ধে একটি কুচক্র মহল অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবে কিছু কর্মকর্তা ষড়যন্ত্র করছেন। মার্জার হওয়া ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরিয়ে নিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এর কিছুক্ষণ পরে তার নিয়োগটি বাতিল হয় এবং একজন ব্যবসায়ীকে ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো, ব্যাংক খাতের আর কি, বাংলাদেশ ব্যাংকের অভিভাবক অন্যান্য ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। তিনি আসলে কাদের স্বার্থ দেখবেন, ব্যবসায়ীদের না রাষ্ট্রের বা জনগণের? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক মণ্ডলী তাদেরকেও শুভেচ্ছা। কিছু আলোচনা কিন্তু এর আগে হয়ে গেছে এই বিষয়ে, সেখানে কিছু কথা এসছে। প্রথমত আমি মনে করি যে এটা বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ যে একটা নতুন টিম আসলে সেই টিম যখন কাজ করতে গেলে তার টিমের সদস্যরাও তার মতো করে ম্যাচ না করলে
সেই টিমটা আসলে তাদের মতো করে কাজ করতে পারে না, যেটা সব সরকারই করেছে। ইভেন ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তারাও বলেছেন সেখানে কথা হয়েছে যে বিএনপি রিলেটেড বা জামাত রিলেটেড বা অন্যান্য রিলেটেড, এনসিবি রিলেটেড বা ইসলামী আন্দোলন রিলেটেড, অনেক বা রিলেটেড BNP ছিল। রিলেটেড, হ্যাঁ। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাতে আপনার খুব বেশি দোষের কিছু বলা যায় না। কিন্তু আমার বোন যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে উনি অনেক কষ্ট পেয়েছেন যে একজন ঋণ খেলাপি, যদিও আবার পরবর্তীতে বলেছেন আইনগতভাবে তার কোনো সমস্যা নেই, আইনের মাধ্যমেই তিনি ঋণ খেলাপির থেকে বের হয়েছেন। আবার তিনি ঋণ খেলাপি কি জন্য সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে বিএনপি বা বিরোধী দলের সাথে যারা যুক্ত তারা কিন্তু ব্যবসাটা সেভাবে করতে পারেন নাই এবং সেখানে লস করেছেন, সেখানে তারা ঋণ খেলাপি হয়েছেন, উনি বলেছেন। মানে আপনাদের বক্তব্যটাই আমি বলেছি আর কি, যে আপনারা এটা বলতে চান। উনি বলেছেন যেটা, এখানেও তো দ্বিমত করার খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। ঋণ খেলাপিটা খুব একটা খারাপ শব্দ শোনা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঋণ খেলাপি ব্যবসা বাণিজ্যের একটা পার্ট। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসায় লস হইতে পারে, লাভ হইতে পারে, সেটা যারা ঋণ নেন সেখানে গিয়ে এরকম দুর্ঘটনা প্রায় ঘটে। হ্যাঁ, এখানে তদন্তের বিষয় আছে, তিনি ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছেন কিনা, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে পঙ্গুত্ব বরণের জন্য সহযোগিতা করছেন কিনা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং নেওয়া উচিত। এই পর্বটা শেষ। একটা পর্যায়ে গিয়ে আমার বোন বললেন যে আজকে যে বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটা ঘটেছে এইটা তো যদি এই আমলে হইতো, মানে এই আমল বলতে ইন্টেরিয়ামে আমলে হইতো, তাইলে বলতে এনসিপি করছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, মানে একটা পাবলিক পারসেপশন যে আছে যে গত আমলে যেখানেই মব হয়েছে সেখানে এনসিপি, এটি কিন্তু এনসিপির নেত্রী স্বীকার করলেন। দুঃখজনক, এটা দোষারোপ করা হয় এবং সেটা মিথ্যা দোষারোপ, এটা বলেছে। প্রকারান্তরে স্বীকার করা হয়েছে যে পাবলিক পারসেপশন। সেটা আপনারা আপনাদের বয়ানের মাধ্যমে এস্টাবলিশ করার আমি চেষ্টা তো করেছেন। কোনোদিন বলি নাই, কিন্তু আমি শুনলাম যে বলা হতো, তার মানে কি পারসেপশনটা এটা কি বলে, তো এটা খুব দুঃখজনক। এনসিপি তরুণদের একটা রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে এই দেশের মানুষ অনেক বড় স্বপ্ন দেখেছিল, দেখতে শুরু করেছিল। এরপরের গল্প কাহিনীর দিকে আমি আর গেলাম না, কি কি হয়েছে। না, আমি একটু ছোট করে জানতে চাই, আপনি রেওয়াজের কথা বলছিলেন, কিন্তু ব্যবসায়ী কাউকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে এমন রেওয়াজ এই প্রথম, মানে এমন ঘটনা এটা তো আইনগত কোনো বাধা আছে বলে মনে না। হয় না। সেটি তো শেখ হাসিনা 17 বছর যে রাষ্ট্র চালিয়েছে সেখানেও তার কোনো আইনত বাধা ছিল আপনি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গভর্নর বানিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, তাকে তো জেলেও নিতে হয়েছে, এবং তার অপকর্ম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে আমরা সম্মান শ্রদ্ধায় মাথা উঁচু করে দেখতে চাই যাদেরকে, তাদের হাজার হাজার কোটি টাকার যে অপকর্ম সেটা জাতি জানে না। আমার দরকার কাজটা করা, যদি আইনগত বাধা না থাকে। একটা হচ্ছে রেওয়াজ, হ্যাঁ স্বাভাবিকভাবেই অর্থনীতিবিদরা হয় বা হয়, সেখানে ব্যবসায়ীরা হতে পারবে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না যেখানে ব্যবসায়ীদের? এটা তো আপনার নতুন টিম যারা করছেন, এটার সুফল কুফল এটা তাদের উপর নির্ভর করে। তারা যদি সফলতা নিয়ে আসতে পারেন ওয়েল, যদি তারা ব্যর্থ হন তাহলে এটা জবাবদিহি জাতির কাছেই করতে হবে তাদেরকে। আমি সহজ বিষয় যেটা বুঝি, এটা আইনগত যেহেতু বাধা নেই যে এখান থেকে এই লোকদেরকে এখানে করা যাবে না, যদি সেই বাধা না থাকে তাহলে নিয়োগের শুরুতেই আমি তার এরকম বিরুদ্ধে আইন অনুসরণ করে বিএনপির সামনে নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনা করবে, অবশ্যই সেটি বার্তা অবশ্যই, এবং দিচ্ছেন যাকে আপনারা। দিয়ে ভালো কিছু করা যাবে মানে আইনের মধ্যে থাকার চেষ্টা করবে। অবশ্যই আইনের মধ্যে। হুমায়ুনুর, একটু আপনার কাছেই জানতে চাই, এনসিপির বেশ কয়েকজন সংসদ সদস্য হলেন। কুমিল্লায় আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ আজকে তিনি বেশ কড়া ভাষায় পুলিশকে বেশ কিছু নির্দেশনা দিলেন। আবার আমরা হাতিয়ায় দেখলাম হান্নান মাসুদের সাথে বিএনপির সংঘর্ষ বা নেতা, আজকে দিনভর সেই বিক্ষোভ ছিল। মানে পরিবেশটা কেমন, যে এক এক এলাকায় কাজ করা যাচ্ছে, এক এক জায়গায় কাজ করা যাচ্ছে না এমন, নাকি কেমন আসলে পরিবেশ? সত্যি কথাটা বলবো স্পষ্ট করে? আচ্ছা, অভয় দিলেন? হ্যাঁ অবশ্যই। এটা আমি খালেদ ভাই থেকে শিখেছি, এভাবে প্রশ্ন করে তারপরে সত্যি কথাটা জিজ্ঞেস করা। আচ্ছা, তো জোকস অ্যাপার্ট,
নির্বাচন হয়েছে 12 তারিখ, আজকে 25 তারিখ। গত 13 দিনে একটা নির্বাচিত সরকার আসার পরে, ধরেন আমরা তো ইন্টারিম গভর্নমেন্টের অনেক সমালোচনা করেছি না, যে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই কোনোভাবেই। সেইটা তো আজকে গভর্নরের অপসারণের জন্য যে মব সৃষ্টি করা হলো সেটা দিয়ে শেষ হইলো। এখন আগে তো ভাই আমাকে বলতে চাচ্ছিলেন যে আমি বলেছি যে এনসিপির কথাটা, এই কথাটা তো ওরা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে, যেটা মিথ্যা। আমি নিজে এখানে বসে বহুবার বলেছি যে অন্যায়ভাবে, আইন বহির্ভূতভাবে কাউকে আপনি অপদস্থ করতে পারেন না। যদি কারো বিরুদ্ধে আপনার অভিযোগও থাকে, ধরেন আজকে আমি রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করছি, তাকেও আপনি আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। আইনের বহির্ভূতভাবে আপনি কোনো কাজ করবেন না। কিন্তু এই কথাটা কেউ শুনে না। ওই যে আমরা নতুন রাজনীতি করতে এসেছি বলে আমাদেরকে চাপিয়ে দেয়। আপনি যেটা বলছেন, ধরেন নতুন সরকার এসেছে, 13 দিন হয়েছে, উনাদের যে দায়িত্ব ছিল, আমি জনাব তারেক রহমানকে আমি সাধুবাদ জানি। উনি আগেই দেখেছি যে প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব সংস্থার সাথে কিন্তু উনি নির্বাচনের আগেই বসেছেন। উনার কি প্রত্যাশা, কিভাবে উনি কাজ করতে চান, আমার ধারণা উনি সেটা এক্সপ্রেস আগেই করেছেন। তার মানে উনার আগেই একটা সেট আপ ছিল যে উনি যদি জিতে আসেন তাহলে এই কাজগুলো করবেন। তাহলে উনার কাছে কিন্তু আমরা আরো এক্সপেরাইটেড একটা অ্যাকশন মানে আশা করেছিলাম। সারা বাংলাদেশে যেই জায়গায় বিএনপি সমর্থিত রাজনৈতিক দলগুলো জিতে আসে নাই, প্রত্যেকটা জায়গায় এত বাজে ধরনের সহিংসতা আমরা প্রতিদিন লক্ষ্য করছি। আজকে হান্নান মাসুদের উপর বিএনপি কর্মীরা হামলা করেছে। উনি একজন নির্বাচিত এমপি, উনাকে নির্বাচনের দিন উনার স্ত্রীর উপর যেই আঘাত করা হয়েছে, আমি মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, এখন ওর মাথায় মানে ধরেন ও চিকিৎসা নিচ্ছে, কিন্তু এটা তো খুবই দুঃখজনক না? এবং তারপরে হাতিয়ায় একজন নারীকে যে ধর্ষণের অভিযোগ আসলো, সমস্ত মিডিয়া ব্লক আউট হয়ে গেল, কেউ এটা বললো না যে সত্যি সত্যি ঘটনাটা সঠিক। ইভেন আপনাদের মিডিয়াতেও এটা বিভিন্নভাবে যাচাই করার চেষ্টা করা হয়েছে যে ঘটনার সত্য মিথ্যা কতটুকু। একজন সাংবাদিক যে ঘটনাস্থলে উপস্থিত নাই, সেও এটা বয়ান দেওয়ার চেষ্টা করেছে যে ওইখানে যে কর্তব্যরত পুলিশ আছে তার বয়ান দিয়ে বলার চেষ্টা করেছে যে ঘটনাটা সত্য না। কিন্তু পরবর্তীতে কিন্তু মামলা হয়েছে। ওই ভদ্রমহিলার মামলা হওয়ার আগ পর্যন্ত কিন্তু মেডিকেলটাও করতে চায় নাই প্রপারলি, মানে কারণ মানে মেডিকেল, এই ধরনের কেসে মেডিকেল হওয়ার জন্য আগে অভিযোগটা দায়ের করতে হয়। কিন্তু থানা কিন্তু সেই সহযোগিতাটা করছিল না, বরং না করে মিডিয়াকে তারা ভুল বক্তব্য দিচ্ছিল যে পারিবারিক জমি জমার জেরে এই ধরনের ঘটনা হচ্ছে, অথচ জমি জমার জের হওয়ার কথাই না, কারণ তারা আবাসন প্রকল্পে থাকে। এবং আমি দেখেছি যে ওই ঘটনাটাকে ডিবাঙ্ক করার জন্য সরকার দলীয় এবং সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল আছে, তারা একজন নারীর সাথে এই ধরনের খারাপ ঘটনা নিয়ে সমস্ত মিডিয়ায় এইটাকে নানান বয়ান তৈরি করার চেষ্টা করছে, যেটা মিথ্যা অভিযোগ। তাহলে মামলাটা মিনিমাম সত্যতা না থাকলে কিন্তু মামলা দায়ের করা যায় না। তদন্ত করে মিনিমাম সত্যতা পেলেই কিন্তু মামলা ফাইলড হয়, তারপরে সত্য মিথ্যা প্রমাণ করার দায় অভিযুক্তর থাকে। তো এইটা সারা বাংলাদেশের চিত্র। নারীদের উপরে আক্রমণ থেকে শুরু করে নেতাকর্মীদের উপরে আক্রমণ। আক্তার হোসেনের এলাকায় ভয়াবহ, রংপুরে ভয়াবহ অবস্থা। এবং উনার যে বিরোধী বিএনপি প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। স্যার, আজকে হাসনাতের বক্তব্য নিয়ে যদি কারো খারাপ লাগে যে ও কড়া ভাষায় কেন কথা বলল, ভাই উনাকে যারা ভোট দিয়েছেন, যারা নির্বাচিত করেছেন, এটা যারা ভোট দিয়েছে তাদের অপরাধ? তাদের কি সেই অধিকার নাই নিজের পছন্দের প্রার্থী পছন্দ করার? ধরেন পার্সপেক্টিভ তো এটা ছিল না। আপনারাই তো বলেছেন যে এইটাই ধরে নেওয়া যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে, এরকম তো মিডিয়া থেকেই কথাটা এসছে। তাহলে সারা বাংলাদেশের মানুষ কি বাধ্য যে বিএনপি ক্ষমতায় আসছে বলে শুধু বিএনপিকেই ভোট দিয়ে জিতিয়ে আনবে? মানুষ নিজের পছন্দের প্রার্থীকে যাতে বেছে নেয়, এই অনুরোধটা আমরা করেছিলাম, মানুষ সেই অনুরোধটা রেখেছে। এখন যিনি জনপ্রতিনিধি, তার তো দায়িত্ব তার নিজের এলাকার মানুষগুলোকে নিরাপত্তা দেয়া, তাদের অধিকারগুলো আদায় করে দেয়া। এই জন্যই তো তাকে মানুষ নির্বাচিত করেছে। তার যে দাবিটা, আপনি তার ভাষা বা তার হুঙ্কার না দেখে আপনাকে দেখতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং দলীয় অতি উৎসাহী, আমি একতরফাভাবে জনাব তারেক রহমানকে আমি দোষারোপ করতেও রাজি না। কারণ উনি তো সব এলাকায় সব নেতাকর্মীকে নিশ্চয়ই বলেন নাই যে তুমি ওকে মেরে ফেলো, তাকে মেরে ফেলো, এখানে ধরো, তাকে মারো, এর মাথা ফাটায় দাও, তার ঘরে আগুন লাগায় দাও, বলেন নাই। আমি এটা বিশ্বাস করি না। কিন্তু উনার নেতাকর্মীরা উনার চেয়ে এক কাঠি সরস, এবং তারা যে কাজগুলো করছে এটা উনাকে শক্ত হাতে অবশ্যই কন্ট্রোল করতে হবে, নাহলে এটার ভবিষ্যৎ খুবই খারাপ।
জি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, হান্নান মাসুদ যে অভিযোগটি করেছেন নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষকে দেখতে ওই এলাকায় গেলে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে তার অনুসারী বিএনপির কর্মীরা এক হয়ে তাদের উপর হামলা চালায়। যেসব জায়গায় বিএনপি হেরে গেছে সেখানে কি বিএনপি আওয়ামী লীগ এক হয়ে এনসিপি জামাত না, হটাও আপনার আন্দোলনে বক্তব্যের নেমেছে মধ্যেই কিনা? তো উত্তর আছে। আওয়ামী লীগের নেতার নেতৃত্বে বিএনপির অনুসারীরা, তো বিএনপির অনুসারী আওয়ামী লীগের নেতৃত্বে নেতার নেতৃত্বে যাবে কেন? ঘটনাটা খুবই স্পষ্ট। ঘটনাটা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে এই আওয়ামী লীগের নেতা তার সঙ্গে ছিল এবং সেইখানে আওয়ামী লীগের নেতাদের দেখে বিএনপির নেতা যারা কয়েকজন ছিল তারা একটু ক্ষুব্ধ হয়েছে যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে এসে এমপি সাহেব এখানে করতেছে কেন। এটি নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের প্রথম মারা হয়েছে। এরপরে যখন হসপিটালে গিয়েছে, হসপিটালে যাওয়ার পরে তারপর আরেকটা ঘটনা ঘটেছে। কিন্তু গণমাধ্যমে হসপিটালে খবর দেখতে এসছে, গিয়েছেন হলো প্রথমে তারা ধাওয়ার শিকার হয়েছেন, পরে পিছু গিয়ে তারপরে আরো সমবেত হয়ে তারা পাল্টা ধাওয়া। গণমাধ্যমে একাধিক ঘটনা ঘটেছে এবং শেষের ঘটনাটা যেটা ঘটেছে সেটা হান্নান মাসুদ হসপিটালে যাওয়ার পরে ওই আগের ঘটনার রেশ ধরে তার উপরে হামলা হয়েছে। আমি কোনোটারই পক্ষে না। কেন একজনের উপরে একজন হামলা হবে? যদি কারোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার থাকে, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, অপরাধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেই করা হবে। অবশ্যই আমি বলবো না যে এটা কোনো ভালো কাজ, এটা অবশ্যই খারাপ কাজ, কারণ আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্য থেকে যারা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা আপাত দৃষ্টিতে বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধী দলের ভূমিকা পালন করা তো হচ্ছে গণতন্ত্র, কিন্তু সেখানে কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হলে অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে সেটা যথাযথ বিচার হওয়ার দাবি আমি করছি। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে এই যে এমপি সাহেবের সঙ্গে যে আওয়ামী লীগের লোক গেল, এটা তো আসলে মানা যায় না। এবং আমি এটা এই আলোচনার পার্ট না, তারপরে বলবো যে ওই এলাকার আওয়ামী লীগের সকল সমর্থন নিয়েই কিন্তু এই এমপি সাহেব নির্বাচিত হয়েছেন এবং তার স্ত্রীর উপরে যদি কোনো রকম ইয়ে থাকে আমি ব্যক্তিগত দুঃখিত এবং নিন্দা জানাই এ ধরনের ঘটনার। এটা আমি কোনো অবস্থায় এটা কামনা করি না। আর একটা প্রসঙ্গ মনে হয় এখানে এসছিল, সেটা হলো যে ওই যে ধর্ষিতর সেই ঘটনা, মিডিয়া কেন আমার মতো করে লিখলো না, এটা যদি আমার ক্ষোভ হয় তাহলে তো কিছু করার নাই। প্রথম তো মিডিয়া ওইভাবেই এসছিল যে 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে ভোট দেওয়ার অপরাধে। কোন জায়গাটায়? যেই জায়গাটাতে, যেই এলাকাটাতে সারা বছর মানুষ স্মরণ করেছে ওখানে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছে। আপনি কৌশলটা দেখেন, ষড়যন্ত্রটা দেখেন। এবং সাথে সাথে সেখানে ফোর্স গিয়ে এসপি সহ টোটাল ঘটনাটা দেখা গেছে যে সে তার জায়গা জমি নিয়ে হামলার শিকার হয়েছে। ওইখানে আল্লাহর রহমতে কিছু পুশ করে তারপর সেখানে এটা বলা হয়েছিল। তাৎক্ষণিকভাবে মেডিকেলের রিপোর্টের মধ্য দিয়ে ডাক্তারের বয়ান এবং পুলিশের তথ্য মোতাবেক সেখানে সেটা প্রমাণিত যে এটা একটা নিজেদের রেশারেশি একটা ঘটনা। এই ঘটনাকে এইভাবে প্রচার করা একেবারে সেই পুরনো স্টাইলের ঘটনা। বিরোধিতা আমাদের করতেই হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সেটা যদি সরকারি দল করে সেটাও প্রতিবাদ করতে হবে, যদি কেউ বিরোধী দল করে সেটাও করতে হবে। কিন্তু এই ধরনের মিথ্যাচার আমার মতো করে মিডিয়া এস্টাবলিশ করলো না কেন, এই আক্ষেপ, এটা পুরনো বস্তা পচা নীতি। এই নীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আমরা বিভিন্ন সময় এর আগে দেখা যেত, বিরোধী দলের যারা সংসদ সদস্য তারা বরাবরই অভিযোগ করতেন তাদের কাজ করতে দেওয়া হয় না, সহায়তা করা হচ্ছে না, সরকারিভাবে কাজ করতে পারছেন না। গেল কয়েকদিনে কি মনে হয় আপনার কাছে, পরিবেশ কি পাল্টেছে? ধন্যবাদ। আমি অনেকগুলো পয়েন্ট লিখে রেখেছি, একটা একটা করে বলছি। আমরা যা খুশি তাই করেছি। 5 জন উপদেষ্টা মিটিং করছে, আমরা সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছি, ভাই এগুলো আর করা যাবে না। ভিডিওটা আপনার মনে আছে? গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে। এখানে কবি কাদের কথা বলছেন? ছাত্রলীগের কথা, বিএনপির কথা, বামদের কথা না, কাদের কথা আমরা এটা জানি। আপনি গত 1.5 বছর যে গণঅভ্যুত্থানটা মানুষ রক্ত দিয়ে গুণগত পরিবর্তন করতে চাইল, সেই গণঅভ্যুত্থানটা কাদের হাতে বন্দী হয়ে পড়ল, এই ভাষ্যের ভেতর থেকে আপনি বুঝেন না? 5 জন মন্ত্রী মিটিং করছে,
সেখানে গিয়ে আমরা চিৎকার করেছি। অর্থাৎ পুরো রাষ্ট্রটা, পুরো সিস্টেমটা আমাদের হাতের মুঠোর মধ্যে ছিল। আমরা যেভাবে চালিয়েছি সেভাবে চলেছি। সেখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য একটা নিশ্চয়ই সময় লাগবে, চেষ্টাটা করতে হবে। সম্ভবত কোনো কোনো জায়গায় চেষ্টাটা হচ্ছে। আমি আপনার প্রশ্নে আসব। ওই যে অভিযোগগুলো শুনছেন, এ বলছে যে ছাত্রলীগের আওয়ামী লীগকে সাথে নিয়ে গিয়েছিল, ও বলছে আওয়ামী লীগকে সাথে নিয়ে গিয়েছিল। তীরের বিজ্ঞাপনটা মনে আছে? একটা শিশু বলছে তীর ছাড়া আমার চলেই না, আওয়ামী লীগ ছাড়া তাদের চলেই না। ভোটের আগে আপনি এখানে এসে জনসভাগুলোতে বললেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। ধানমন্ডি 32-এ ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙলেন, আর বরিশালে গিয়ে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো কাজ করতে চেয়েছেন, কিন্তু তার আশপাশের লোকজনের কারণে পারেননি। ঢাকার ফ্যাসিস্ট সেখানে সাহেব হয়ে গেলেন কেন? কারণ হচ্ছে তীর ছাড়া তাদের চলেই না, আওয়ামী লীগের ভোট লাগবে। যে দরজা আটকালেন, তালা মেরে দিলেন ফ্যাসিস্টের বাড়ি বলে, রাতের বেলা ভোর রাতে সেখানে গিয়ে তাদের কাছে ভোট চাইছেন। কোথায় কোথায় চেয়েছেন লম্বা ফিরিস্তি আছে, লম্বা নাম আছে, সবগুলো বলা যাবে না। এমপিদের উপরে যে ঘটনাটা ঘটছে এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। সেটি হান্নান মাসুদ হোক, XYZ যেই হোক না কেন, আমরা কোনোভাবে এটার ধারাবাহিকতা চাই না। এই ঘটনাগুলো আগে হয়েছে। ঢাকা শহরে পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। যে শাসনটা ছিল সেই শাসনের কোনো কিছুই অবশিষ্ট থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই হান্নান মাসুদ যদি আক্রান্ত হয়ে থাকে কারো দ্বারা, অবশ্যই তার বিচার হতে হবে। একই সাথে আপনি এই কথাটাও বলতে হবে যে কুষ্টিয়াতে মোরাল পুলিশিংয়ের নামে আপনি একজন সংসদ সদস্য যেটা করছেন, আপনি কি সেটাকে নিন্দা করেছিলেন? একজন সংসদ সদস্য যখন রোজার সময় মানুষের দ্রব্যমূল্যটা ইম্পর্টেন্ট ইস্যু, আইন শৃঙ্খলা ইম্পর্টেন্ট ইস্যু, সেটি না করে কে টেলিভিশন দেখছে এটা এমপি সাহেব গিয়ে বন্ধ করে দিচ্ছে, এই ক্ষমতা তার নেই, তারপরেও তিনি করছেন। আপনি ওটাকে যদি টিকিয়ে রাখেন আর অমুক জায়গায় এমপি আক্রান্ত হয়েছে কেবলমাত্র তার যদি সমালোচনা করেন, তাহলে আপনি এখান থেকে কোনো সমাধান বের করতে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আওয়ামী লীগকে অপরাধী হিসাবে, আওয়ামী লীগের অবশ্যই বিচার হতে হবে, যারা অপরাধ করেছে অবশ্যই বিচার হতে হবে। আর আপনি আপনার সাথে গেলে 7 খুন মাপ, আওয়ামী লীগের যে পলিসিটা ছিল, আপনারা বলেন যে সাথে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি। আওয়ামী লীগ তো আপনাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আপনারা আওয়ামী লীগকে চিনেন না কোন কোন এলাকায়, তাহলে তাদেরকে সাথে নিয়ে আপনারা কেন ঘুরছেন? এক। দ্বিতীয়ত, বিএনপিকেও মনে রাখতে হবে যে আমাদের সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচনের পরে নতুন সরকার শপথ নেওয়ার আগেই বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে হুমকি কিন্তু দেওয়া হয়েছে। এবং এর ভেতর থেকে আপনি বুঝতে পারেন যে যাদের সাথে আপনার দীর্ঘদিনের সখ্যতা ছিল, আপনার বিপদে পড়লে আপনার পাখার নিচে যারা আশ্রয় নিত, তারা এখন কিন্তু সাবালক হয়ে গেছে, লায়েক হয়ে গেছে, আপনাকে কিন্তু তারা ছাড়বে না। তার কতগুলো বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং রাজনীতিতে যে ধরনের আচরণগুলো করা হচ্ছে, এক একজন নেতাকে ইন্ডিকেট করে গত 2 বছর ধরে, 1.5 বছর ধরে যেগুলো করা হয়েছে, এগুলো কন্টিনিউ করুক, এটাকে আমরা চাই? আমরা চাই না। আমরা যে সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি তার এলাকায় যাবেন, পুলিশ প্রশাসন তাকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, নিরাপত্তা দিবে, এটা আমরা চাই। একই সাথে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই যে আমাদের যে পরিবর্তনের যে স্বপ্নগুলো, কিভাবে সেটিকে অন্যর কাছে ইজারা দেওয়া হয়েছিল। গত পরশুদিন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছেন যে আমাদের যে পোশাকটা দেওয়া হয়েছে, এই পোশাকটার আমরা পরিবর্তন চাই। আপনি পোশাকটা পরিবর্তন করেছেন কেন? কাদের জন্য? পুলিশের জন্য। পুলিশের রিপ্রেজেন্ট করে কারা? পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের সাথে আপনি কথা বলেন নাই। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশের আপনি পোশাক পরিবর্তন করবেন? আজকে আগের যে সরকার, সে চলে যাওয়ার 10 দিন পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই কথাটা এই কারণে বলছে যে তাদের সাথে আলোচনা ছাড়া আপনি তাদের উপরে এটিকে চাপিয়ে দিয়েছেন। তারা কমফোর্টেবল একটা পরিবেশে কাজ করবে, সেই সুযোগটা আপনি তাকে দেন নাই। শুধুমাত্র বাণিজ্যের কারণে, ব্যবসার কারণে নতুন একটা সেক্টর ওপেন করে এই যে কাজগুলো করা হয়েছে, পোশাকটা পরিবর্তনের এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি, পোশাক পরিবর্তন হয়েছিল কয়েকজন মানুষকে ব্যবসা দেওয়ার জন্য। তো সেই কাজগুলো হয়েছে, আপনারা কি তার প্রতিবাদ করবেন? নাকি কেবল বাংলাদেশ ব্যাংক,
অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে আলোচনা পোশাক পরিবর্তন তো এই এবারই নয়, জায়গাগুলোতে- এর আগেও তো এর আগে পোশাক হয়েছে পরিবর্তন এবং হয়েছে। আপনি আচরণ পরিবর্তনের বদলে পোশাক পরিবর্তন করেছেন কেবলমাত্র, এবং আমাদেরকে বলেছিলেন যে পুলিশের সংস্কারের অংশ হিসাবে পোশাক পরিবর্তন করছি। perception এখন এসে পরিবর্তনের অংশ। পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদেরকে নানাভাবে আপনারা ধোঁকা দিয়েছেন, ধোঁকা দিয়েছেন। পুলিশের আচরণ পরিবর্তন হয় নাই। সোহরাওয়ার্দী উদ্যানে যেটি ঘটেছে, আপনি কি দেখছেন পুলিশের আচরণের পরিবর্তন হয়েছে? না। আর ভাই বসে আছেন, ভাইয়ের কাছে অনুরোধ করব, ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে, সবাই বিএনপি হয়ে যাচ্ছে। বিএনপি হওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে, সরকারি কর্মকর্তার থেকে শুরু করে, সরকারি চাকরিজীবীরা সোশ্যাল মিডিয়ায় ওপেন কথা বলছেন, রাজনীতি করতে চান। আপনারা এই জায়গাগুলোকে যদি খেয়াল না করেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সমালোচনার মুখে আপনাদেরকে পড়তে হবে। হুমায়রা নূর, আপনার কাছ থেকে একটু শুরু করছি। শুরুতে আপনি যেই প্রসঙ্গটি তুলছিলেন, বিশেষ করে নিয়োগের বিষয়, প্রশাসক নিয়োগের বিষয়, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বে ছিলেন, এনসিপির বর্তমান নেতা, তখনকার সময়ের একজন ছাত্র প্রতিনিধি, তিনি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, তিনিও বেশ কয়েকটি নিয়োগ দিয়েছেন। সেখানেও প্রশাসক নিয়োগ হয়েছে, বিশেষ করে ঢাকা উত্তরের কথা, যেটির কথা কিছুটা শরীফ ভাইও তুলছিলেন, সেটি কোন বিবেচনায় হয়েছে? তখনও বেশ কিছু সমালোচনা হয়েছিল। আচ্ছা, একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় যেই ছাত্র উপদেষ্টারা ছিলেন, তখন ওনাদের সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদে নানান সুপারিশের মাধ্যমেই কিন্তু ওনারা সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকতেন। ওই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সিদ্ধান্ত এবং সুপারিশের মধ্যেই নেওয়া হয়ে থাকতো। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এনসিপি জয়েন করেছে, উনি যা বলছেন বা করছেন সেটা কিন্তু এনসিপির দলীয় কাজ এবং দলীয় সিদ্ধান্ত। তার আগ পর্যন্ত কিন্তু ওনার সাথে আমার কখনো একদিন ঈদের একটা প্রোগ্রামে দেখা হয়েছে। এর বাইরে দলীয় কোনো কাজে হস্তক্ষেপ করা বা কোনো দলীয় রেফারেন্সের কথা বলার আমাদের কখনোই সুযোগ ছিল না। তারপর যে প্রশ্নটা আপনি করছেন, ওনার যে নিয়োগটা, সেটা প্রশ্নবিদ্ধ কতটুকু, ভালো কতটুকু, খারাপ কতটুকু, এজাজ সাহেব উত্তরে কতটুকু ভালো কাজ করেছে না করেছে সেটা জনগণের কনসার্ন, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এর বাইরে ওনার নিয়োগ ঠিক ছিল বেঠিক ছিল সেটা শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপর না চাপিয়ে দিয়ে উনাকে কারা সুপারিশ করেছে সেই জায়গাটা আপনারা একটু খতিয়ে দেখবেন, এটা দাবি থাকলো। আমি কয়েকটা কথা, যেহেতু সময় কম, বলে যেতে চাই। দেখেন, এইখানে মিডিয়ার সামনে বসে ধরেন যারা একেবারে সিনিয়র রাজনীতিবিদ ভাইদের মতো, ওনারা এত অকপটে আমাদের বিরুদ্ধে এবং একেবারে ফ্যাকচুয়াল ঘটনাগুলোকে এত সুন্দরভাবে মোল্ড করে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন, এই আর্টটা আসলে আমরা এখনো শিখতে পারি না। আমি শিখতে চাইও না, আসলে ওই রাজনীতিবিদ আমি হইতে চাই না। আপনি দেখেন, আজকে হাতিয়ার যে ঘটনাটার কথা বলছেন, ওখানে স্পষ্ট সমস্ত গণমাধ্যমে ওখানে তদন্তপূর্বক রিপোর্ট এসছে না যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে বেলাল মাঝি নাকি যেন একজন লোকের তত্ত্বাবধানে হান্নান মাসুদের উপর হামলা করেছে। অথচ ভাই সুন্দর করে বলল, দুইজনেই বলল যে আওয়ামী লীগ নিয়ে নাকি আমরা হাঁটছি। আওয়ামী লীগ আপনারা খুঁজে দেখেন, আওয়ামী লীগ বিএনপির সাথে মিলে আমাদেরকে খুন করার জন্য প্রতিদিন অনলাইনে অফলাইনে ওপেন থ্রেট দিচ্ছে। এবং আমি একজন নারী হিসাবে আমি প্রতি মুহূর্তে আমি শেষ নিঃশ্বাস গুনছি আমাকে যেভাবে অপদস্থ করা হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে হাতিয়ার ঘটনাটা, উনি বললেন যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার রাতে উনি রেইড হয়েছেন, শনিবার দিন উনি হসপিটালাইজড হয়েছেন, রবিবার দিন সকাল পর্যন্ত পুলিশ সেখানে উপস্থিত হয় নাই। তাহলে শনিবার দিন রাতে, এবং তদন্তও হয় নাই, 6 দিনের একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে তারপর কিন্তু এই ধর্ষণ মামলাটা দায়ের হয়েছে। তার আগে যার কাছ থেকে আপনি এই মেডিকেল কর্মকর্তা যিনি এই রিপোর্টটা করেনই নাই, তার কাছ থেকে রেফারেন্স নিলেন, যেই পুলিশ এই মামলাই দায়ের করে নাই, সামান্য জিডিটা করে নাই, ঘটনাস্থলে আসে নাই, সেই শনিবার দিন আপনি তার কাছ থেকে বয়ান নিলেন আর বলছেন যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটা আমি কিন্তু বলেইছি যে তাদের কোনো জমি জমা নাই, আবাসন প্রকল্পে থাকে, সেই জমি জমা নিয়ে ঝগড়া হওয়ার কোনো সুযোগ নাই। এখন তারপরে আপনাদের গণমাধ্যমে আমি দোষারোপ করি নাই, আবার আপনারাই কিন্তু সত্যটা তুলে ধরেছেন যে 6 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তো আমার যেটা দাবি ছিল সেটা হচ্ছে সত্য ঘটনাটা সবার মুখ দিয়ে বের হয়ে আসুক। যেটা ভুল হয়েছে ভাইকে আমি একটা থ্যাংক ইউ বলবো, যে যেটা হান্নান মাসুদের স্ত্রীর ব্যাপারে উনি দুঃখও প্রকাশ করেছেন, সেইটাই করুক উনারা। আমি এইটাই ওনাদের কাছে দাবি রাখবো যে এইটা সবার জন্য সমান নিয়মে এই জিনিসটা চলুক। ভিন্ন আরেকটি ঘটনা,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ার কারণে হামলা ও ট্রাক এনে পণ্য লুটের ঘটনায় আজ প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। বেশ কয়েকটি জায়গায় এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ, চাঁদাবাজির ঘটনা, সমালোচনা গণমাধ্যমে আসছে প্রতিনিয়ত। আজকে এর একটি ঘটনার প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। প্রতিটা অন্যায় কাজেরই প্রতিবাদ বিরোধীদের করা উচিত এবং সচেতন মানুষদের করা উচিত। আপনি দেখেন কিশোরগঞ্জের বেড়িবাঁধে 20টা গাছ কেটে ফেলা হয়েছে ওই উপজেলার সভাপতির নির্দেশে। প্রথমে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই জিনিসগুলো নিয়ে আসলে সুবিধা হয়। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ওয়াদাগুলো দিচ্ছিলেন এই চাঁদাবাজ সন্ত্রাসী তাদেরকে নির্মূল করার, এটা প্রক্রিয়া কিন্তু অলরেডি চলমান। এবং এখানেও আপনি যে একটা ঘটনা ঘটেছে এটার সঙ্গে যদি দলীয় কেউ জড়িত থাকে আপনি দেখবেন খুব দ্রুতই আপনার এটা ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এবং সেটা এমন না যে হচ্ছে হবে তদন্ত হচ্ছে, তদন্ত কমিশন 1 সদস্য বিশিষ্ট, এরকম না। দল থেকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা করেছে। ইভেন দেখেন আপনি এই যে বলতেছে আওয়ামী লীগ আপনার এই বরিশালে যে ঘটনাটা ঘটলো আদালত পাড়ায় ভাঙচুরের, কখন আওয়ামী লীগের একেবারে পদধারী নেতারা এসে কন্ট্যাক্ট করে, জাজদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেখানে এসে তারপর জামিন নিয়ে চলে গেল। সেটার প্রতিবাদ করলো আইনজীবী সমিতির সভাপতি সহ বড় সিনিয়র আইনজীবীরা। সেখানে আইনজীবী সমিতির সভাপতি সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন সরকার আইনজীবী সমিতির সভাপতি কিন্তু বিএনপি রিলেটেড এবং অন্যান্য পুরো কমিটি, সেখানেও কিন্তু দল থেকে বাধাগ্রস্ত করা হয় নাই। কারণ তারা বলেছে যে আইন একটা বিচারালয় এরকম ঘটনা ঘটতে পারে না। এটা নিয়ে তো কিন্তু বলা হলো না যে এটা মফ করা হয়েছে, কারণ এটা কিন্তু সরাসরি একটা অন্যায় কাজ। একদিন জেল খাটেন না জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বা তাদেরকে গ্রেফতার করা হলো না। আপনি দেখেন কিভাবে আমার ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই জজদেরকে কিভাবে নিয়োগ দিয়েছে যে তারা এইভাবে একটা গভর্নমেন্ট, নতুন একটা গভর্নমেন্ট আসার সাথে সাথে এরকম একটা কাজ করে ফেললো। তো ভালো কাজগুলো যেগুলো আছে ওগুলো বলেন, প্রশংসা করার চেষ্টা করেন। বিরোধী দলের দায়িত্ব তো শুধুমাত্র ওই পায়ে পাড়া মেরে ঝগড়া করা না। এই কয়েকদিনের মধ্যে যা যা ঘটনা ঘটেছে সেগুলি বিষয়ে একটু কথা বলার শেখেন। আমি বলতে চাই না, আপনারা বলেন, বললে সংস্কৃতিটা পরিবর্তন হবে। এই যে বললেন যে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে যে হুঙ্কার দেওয়া হয়েছিল তার প্রতিদান হিসেবে তারেক রহমান সাহেব কী করেছেন? তারেক রহমান সাহেব বিরোধী নেতাদের এবং একজন নেতা, যেখানে একজন এমপি হয়েছেন সেখানে গিয়ে তিনি যে নজির সৃষ্টি করলেন ইতিহাসে বিরল। শরীফ ভাই, একেবারে ছোট করে, আমাদের হাতে সময় কম, একটু সরকারি দল এবং বিরোধী দলের যে সংস্কৃতি আমরা এর আগে দেখেছি সেটি কতটা পরিবর্তন হলো বলে আপনি ধন্যবাদ। আমি সরকারি দলের মধ্যে বিশেষ করে শীর্ষ নেতৃত্বের মধ্যে কতগুলো তাগিদ দেখতে পাচ্ছি যে সংস্কৃতিটা পরিবর্তন করার, এবং তারা কতগুলো নতুনত্বও আনছেন। তবে চ্যালেঞ্জও তাদের আছে। বিএনপি সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করছে, আবার বিএনপির জন্য সম্ভবত সবথেকে বেশি খালটা খনন করবে তার দলের এক শ্রেণীর নেতাকর্মী। বিএনপি সরকার যে বার্তাটা দিতে চাইছে সমাজের মধ্যে, এটি যদি বিএনপি তার সমস্ত নেতাকর্মীদের কাছে নিয়ে যেতে না পারে তাহলে বিভিন্ন সময় প্রশ্নের মুখে তাকে পড়তে হবে, কথা কম বলতে হবে। আমরা আমাদের পেছনে পেছনে ডাক্তার ঘুরুক, এটা আমি চাই না। আমি চাই হাসপাতালে গিয়ে যেন আমি ডাক্তার পাই। যতটুকু করতে পারবেন ততটুকু করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে এক ধরনের সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও আমরা সেই দুষ্ট সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে পারিনি। বাংলাদেশের গত 1.5 বছরে নারীরা যতটুকু লাঞ্ছিত হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগেছে, বাংলাদেশের ইতিহাসে সেটি হয়নি। আমরা সেই সময়ে কথা বলিনি, সেই সময় চুপ ছিলাম, নানা রকমের বক্তব্য হাজির করেছি। ধানমন্ডিতে আপনার পরিষ্কার মনে আছে, প্রথম 15ই আগস্ট মানুষকে রাস্তায় ধরে ধরে তাদের মোবাইল চেক করা হয়েছিল, মনে আছে? তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কারা এটি করেছে আমরা তদন্ত করব। কোনো তদন্ত করা হয়নি। যখনই একটি ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে একটা মিথ্যা আশ্বাস দিয়ে সেটিকে তদন্ত করা হবে। এবং আপনাদের
তাদের অনেকেই আপনাদের সঙ্গে আছেন, আপনারা চাইলে এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারতেন। সেই জায়গায় সরকারের পরিবর্তন প্রতি হওয়া এনসিপির দরকার, যে সেটি ভূমিকাটা ছিল, প্রভাবটা মনে ছিল, করছেন। তারা চাইলে অনেক কিছু পরিবর্তন। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।